তো এখন আমরা দেখব রেক্ট্যাঙ্গুলার ফর্ম সম্পর্কে। দ্বিমাত্রিক তলে অবস্থিত কোনো ভেক্টরকে, এখন দ্বিমাত্রিক তল বলতে কী বোঝায়? দ্বিমাত্রিক তল হচ্ছে এই যে ধরো তোমার মেঝের উপর যদি কোনো পিঁপড়া হেঁটে চলে, সেটা হচ্ছে দ্বিমাত্রিক তলে হাঁটাচলা করতেছে, অর্থাৎ এই মেঝের উপর পিঁপড়া, ধরো মেঝের উপর পিঁপড়ার যে গতিটা, এটাকে বিশ্লেষণ করার জন্য দুইটা অক্ষ হলেই হয়, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। অথবা ধরো তোমার শুধুমাত্র একটা দেওয়ালের উপর পিঁপড়া হেঁটে চলতেছে, অথবা এই যে স্ক্রিনের উপর যে লেখাগুলো হচ্ছে এটা কিন্তু দ্বিমাত্রিক তলে আছে, ত্রিমাত্রিক তলে না, এটা হচ্ছে দ্বিমাত্রিক তল। তাহলে দ্বিমাত্রিক তলে অবস্থিত কোনো ভেক্টরকে এর অনুভূমিক এবং উলম্ব উপাংশের মাধ্যমে প্রকাশ করা হলে তাহলে একটা দ্বিমাত্রিক তলে একটা ভেক্টর, ধরো সাপোজ এই যে একটা ভেক্টর দ্বিমাত্রিক তলে আছে, এই দ্বিমাত্রিক তলে একটা ভেক্টর আছে, সেটাকে অনুভূমিক এবং উলম্ব উপাংশে প্রকাশ করা হলে, দেখো আমি তো তোমাদের ইতিমধ্যে আলোচনা করেছি যে এই যদি একটা ভেক্টর এ হয়, এটার অনুভূমিক উপাংশ কোনটা? এক্স অক্ষ বরাবর যে ভ্যালুটা চলে আসে সেটা কি অনুভূমিক উপাংশ। তাহলে এই ভেক্টরের এখান থেকে যে ছায়াটা পড়তেছে, এখান থেকে যে লাইট ফিনিশের ছায়াটা পড়তেছে, সেটা এক্স অক্ষ বরাবর কত আসতেছে? এক্সে। তার মানে এই ভেক্টরের অনুভূমিক উপাংশ হচ্ছে এক্সে, এবং এই এ ভেক্টরের উলম্ব উপাংশ কত? ওয়াই এ। তাহলে দেখো দ্বিমাত্রিক তলে অবস্থিত কোনো ভেক্টরকে এর অনুভূমিক উপাংশ, অনুভূমিক এবং উলম্ব উপাংশের মাধ্যমে প্রকাশ করা হলে, অর্থাৎ এই ভেক্টরের অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশের মাধ্যমে প্রকাশ করা হলে তাকে আমরা কী বলবো? কার্তেশীয় ফর্ম বলবো। তাহলে এই যে এ ভেক্টর, এটাকে এইভাবে লেখা যায় না? এই যে এক্স এ কমা ওয়াই এ, দেখো কীভাবে লিখলাম এটা? এই যে এক্স অক্ষ বরাবর এটা ছিল এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাই না? তাহলে এক্স অক্ষ বরাবর একটা কতটুকু গেলাম? এক্স এর পরিমাণ গেলাম, আর ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেলাম? এই দেখো এইটুকু আর এইটুকু সমান, তাহলে কতটুকু? ওয়াই অক্ষ বরাবর ওয়াই এর পরিমাণ গেলাম, তাহলে কী পাচ্ছি? এক্স এ কমা ওয়াই এ পাচ্ছি না? তোমরা তো এই যে গ্রাফের অঙ্কগুলো তো ইতিমধ্যে তোমরা জানো কীভাবে করতে হয়। তাহলে কি কার্তেশীয় ফর্মে যদি আমরা এটাকে প্রকাশ করতে চাই, তাহলে এ ভেক্টর যদি হয়, তাহলে কার্তেশীয় ফর্ম কত হবে? এক্স এ কমা ওয়াই এ। আচ্ছা, ভালো কথা। তাহলে এক্স অক্ষ বরাবর কীভাবে গেলাম? এক্স অক্ষ বরাবর এক্স এ গেলাম, আর ওয়াই অক্ষ বরাবর এই যে এইটুকু অংশ উঠলাম, সেটা কত? এই দুটো সমান, ওয়াই অক্ষ বরাবর ওয়াই এ। তাহলে এক্স এ কমা ওয়াই এ। ঠিক একইভাবে পি যদি একটা পয়েন্ট দেওয়া থাকে, ধরো তোমার কাছে বলা হলো পি 1,1 একটা পয়েন্ট দেওয়া আছে, তাহলে এটাকে তুমি গ্রাফে কীভাবে অঙ্কন করো? এক্স অক্ষ, এটাকে এক্স অক্ষ বলা হয়, এটাকে ওয়াই অক্ষ বলা হয়। তাহলে কি এক্স অক্ষ বরাবর 1 যাও, আর ওয়াই অক্ষ বরাবর কত? 1 যাও, গেলে যে পয়েন্টটা পাবা সেটা কি? পি 1,1। এখন তাহলে গণিত শাস্ত্রে যদি আমরা গণিতে যখন আমরা এ ভেক্টরের কার্তেশীয় ফর্ম আকারে লিখতে চাই, তাহলে কী লেখা যায়? এক্স এ কমা ওয়াই আকারে, বা এরকম পি কমা পি বাকেটে 1,1 আকারে লেখা যায়। তাহলে এখন আমরা ইঞ্জিনিয়ারিংয়ে তো আর এই কার্তেশীয় ফর্ম ইউজ করে চলবে না, এখানে তো একটা জে ইউজ করতে হয়, তাই না? তাহলে আমরা যখন ইঞ্জিনিয়ারিংয়ে ইউজ করবো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যখন আমরা এই যে কার্তেশীয় ফর্ম ইউজ করবো না, তখন আমরা নতুন একটা ফর্ম ইউজ করবো, সেটাকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম। তাহলে আমরা ম্যাথমেটিক্সে যখন অ্যাপ্লাই করবো, তখন আমরা কার্তেশীয় ফর্ম ইউজ করতে পারবো, অসুবিধা নাই। যখনই আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবো, তখন আমাদের একটা এক্সট্রা ফর্ম ইউজ করতে হবে, সেটা হচ্ছে যে ওই যে ইমাজিনারি অক্ষ তোমাদের বুঝিয়েছি যেটা আগের ভিডিওতে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই যেটা রিয়েল অক্ষ আর এটা হচ্ছে ইমাজিনারি অক্ষ, তাই না? রিয়েল অক্ষ আর একটা হচ্ছে ইমাজিনারি অক্ষ বরাবর লেখা হয়। তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমরা এরকমভাবে লিখবো না, আমরা লিখবো এক্স এ তারপর প্লাস জে ওয়াই এ। অর্থাৎ তোমরা তো দেখেছিলা যে এইটাকে আমরা কী বলা হয়? জে বলা হয়, জে ওয়াই এ দ্বারা লেখা হয়, মানে এটা হচ্ছে ইমাজিনারি অক্ষ, মানে জে অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, যদিও বা ওয়াই অক্ষ বা ইমাজিনারি অক্ষ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন তার এই ভেক্টরকে আমরা সমান, এই ভেক্টরকে আমরা কীভাবে লিখবো? এই ভেক্টরকে এভাবে লিখবো, এই ভেক্টর সমান কী লেখা যায়? এই যে এক্স এ প্লাস, কারণ এই ভেক্টরের সাথে যে এই ভেক্টর যোগ করলেই তো আমরা এই ভেক্টরটা পাচ্ছি, তাহলে এক্স এ প্লাস জে ওয়াই এ। তার মানে এই ভেক্টর কয়টা ভেক্টরের যোগফল? এক্স এ, আর এই ওয়াই এর যোগফলটা কি? এই ভেক্টর এ। তার মানে কারণ তোমরা তো ভেক্টর যোগ ইতিমধ্যে জানো, ভেক্টর নিয়ে যোগ নিয়ে আলোচনা করতেছি না, কারণ দেখো এই যে একটা ভেক্টর হচ্ছে এক্স এ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই এ, এই দুইটার যোগফল কি? এই যে যেখান থেকে শুরু করছিলাম যেখানে শেষ হলাম, সেটা হচ্ছে যোগফল এইভাবে বের করতে হয়। তাহলে এই ভেক্টর সমান কি? এক্স এ যোগ জে ওয়াই এ। তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এই যে এক্স এ যোগ জে ওয়াই আকারে লিখলাম, এটা কি বলতেছি আমরা? কি রেক্ট্যাঙ্গুলার ফর্ম। তাহলে সিম্পল বীজগণিতে আমরা কার্তেশীয় ফর্ম কীভাবে লিখবো? এ ধরো এক্স এ কমা ওয়াই এ। আর যখনই আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করব, তখন আমরা কি লিখব? এই এ সমান লিখবো হচ্ছে এক্স এ প্লাস জে ওয়াই এ। ঠিক আছে? তার মানে এইভাবে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এই রেক্টেঙ্গুলার ফর্ম আকারে লিখবো। তাহলে প্রশ্ন করা হলো যে এটা তো একটা কার্তেশীয় ফর্ম, এটাকে তাহলে আমরা এটা তো একটা কার্তেশীয় ফর্ম, তাহলে এটাকে আমরা রেক্টেঙ্গুলার ফর্মে কীভাবে লিখবো? এটাকে লিখবো পি ইকুয়াল টু 1 যোগ জে 1। এই যে রেক্টেঙ্গুলার ফর্ম হয়ে গেল, এটা কার্তেশীয় থেকে রেক্টেঙ্গুলার ফর্ম হয়ে গেল।
এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এটা তো ভেক্টর আকারে লিখলাম, তাহলে এই ভেক্টরের মানটা কীভাবে বের করব? দেখো এটা যদি 1 হয়, আবার এইটুকু অংশ হচ্ছে 1, মানে এইটুকু অংশ 1, এইটুকু অংশ 1, তাহলে এই ভেক্টরের মান পিথাগোরাস দিয়ে বের করা যায় না? পিথাগোরাস দিয়ে বের করা যায়। কীভাবে বের করা যায়? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। আচ্ছা, সেটার সময় কথা আসবে √2। এটা তোমরা পোলার ফর্মে তোমাদের দেখাবো, একটু পরে যে পোলার ফর্ম দেখাবো সেটা তোমরা সেখানেই ডিটেলস আলোচনা করবো। তাহলে আশা করি তোমরা এই রেক্ট্যাঙ্গুলার ফর্ম সম্পর্কে বুঝতে পেরেছো কীভাবে আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মকে লিখবো। এখন চলো আমরা দেখব পোলার ফর্ম সম্পর্কে। এই পোলার ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো চলো পোলার ফর্মটা আমরা একটু আলোচনা করি। তাহলে রেক্ট্যাঙ্গুলার ফর্ম তো আমরা দেখেছি একটু আগেই, এখন পোলার ফর্ম কীভাবে লিখবো? এখন দেখো, প্রথমে এই কার্টেসীয় ফর্মকে আমরা কীভাবে লিখেছিলাম? P1,1 আকারে, অর্থাৎ এদিক বরাবর 1, এদিক বরাবর 1। তাহলে এটাকে যখন আমি পোলার ফর্মে কনভার্ট করব, তখন আমাকে কিনতে হবে এই যে ভেক্টরটা ছিল পি ভেক্টর, সেটার মান নিতে হবে। আচ্ছা, তাহলে মান কেমন নিতে পারবো? দেখো, এই ভেক্টর এদিক বরাবর 1 আর এদিক বরাবর হচ্ছে 1, তাহলে এটাও 1, এটাও 1। তাহলে এটা কি ভূমি আর এটা কি লম্ব? এখন পিথাগোরাসের সাহায্যে আমরা অতিভুজটা বের করতে পারবো না? পারবো। লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি? অতিভুজ স্কোয়ার। তাহলে লম্ব কত? 1, তাহলে 1 এর উপর স্কোয়ার, যোগ ভূমি কত? 1, 1 এর উপর স্কোয়ার, আর এটার সমান কি আসবে? অতিভুজ। অতিভুজ কত? অতিভুজকে ধরো আমি অতিভুজ আকারে লিখলাম, অতিভুজ তারপর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি যদি বাদে অতিভুজ স্কোয়ার, যদি অতিভুজটা বের করতে চাই, ধরো সাপোজ আমি একবারে লিখি এখানে, অতিভুজটা যদি আমি বের করতে চাই, তাহলে এই রুটটা স্কোয়ারটা এবার সেখানে রুট হয়ে যাবে না? তাহলে রুট আর একের একে যোগ করলে কত হয়? 2 হয়। তাহলে অতিভুজ কত হচ্ছে? √2। এই দেখো, অতিভুজ হচ্ছে √2, মানে এটা কি তার মান না? হ্যাঁ, √2 হচ্ছে তার মান, অর্থাৎ এই ভেক্টরের মান। তাহলে পোলার ফর্মে যখন আমি লিখতে যাব, তখন এই যে ভেক্টরের মান নিব, দেখো এই ভেক্টরের মান নিব এবং এই ভেক্টর এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে এই থিটাটা, সেই থিটাটা নিব, অর্থাৎ অ্যান্টিক্লকওয়াইজ যে থিটাটা সেটা নিব। এই অ্যান্টিক্লকওয়াইজ ক্লকওয়াইজ পরে জানতে পারবো, জাস্ট খেয়াল করে একটা থিটা নিব। তার মানে যখনই আমি কোনো ভেক্টরকে পোলার ফর্মে লিখতে যাব, তখন আমাকে তার মান নিতে হবে এবং তার সাথে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করতেছে সেই কোণটা নিতে হবে। তাহলে আমাদের পোলার ফর্মটা হয়ে গেল। তাহলে একটু লক্ষ্য করো তো যে এখানে এটা ছিল কি ফর্ম আমাদের? এটা ছিল আমাদের সাধারণ কার্তেশীয় ফর্ম। এখান থেকে যখন আমরা পোলার ফর্মে যাব, পোলার ফর্মে যাওয়ার জন্য দেখো এই যে এই ভেক্টর এর মান নিছি, এই দেখো এই ভেক্টরের মান √2 নিছি এবং এই এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ আছে? 45 ডিগ্রি কোণ করে আছে, অর্থাৎ √2 নিছি এবং 45 ডিগ্রি কোণ নিছি। তাহলে এই যে ফর্মটা তুমি লিখলা, এটাই হচ্ছে পোলার ফর্ম। চলো একটু বর্ণনা দেখাই। তাহলে দ্বিমাত্রিক তলে অবস্থিত কোনো ভেক্টরকে যখন এর মান, এটাকে ইংলিশে বলা হয় মডুলাস। মডুলাস মানে কি? মান। তাহলে এই যে মান, যেমন √2 মান নিছি পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করে, তাহলে এই ভেক্টরের মান এবং পজিটিভ বাস্তব অক্ষ, অর্থাৎ পজিটিভ রিয়াল অক্ষ এর সাথে সৃষ্ট কোণ, দেখো এই যে রিয়াল অক্ষ এক্স অক্ষ বরাবর রিয়াল অক্ষ না? হ্যাঁ, রিয়াল অক্ষের সাথে সৃষ্ট কোণ, আর এটাকে বলা হয় আর্গুমেন্ট। খেয়াল করো, তাহলে কোণটাকে আমরা কি বলবো? আর্গুমেন্ট দ্বারা প্রকাশ করা হয়, তখন তাকে আমরা পোলার ফর্ম বলবো। অর্থাৎ একটা ভেক্টর যে এ ভেক্টর, এই ভেক্টরকে যখন আমরা পোলার ফর্মে প্রকাশ করবো, তখন এই ভেক্টরের মান, দেখো এই যে এই পাশে যখন এইভাবে টান দেওয়া থাকে, তখন এটাকে মান বোঝা হয়। তাহলে এই ভেক্টরের মান বা মডুলাস নিব এবং এর সাথে একটা জিনিস লিখবো কি? কোণ। কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে রিয়েল এক্সের সাথে বা এক্স অক্ষের সাথে, সেইটা দ্বারা লিখবো। আর এটাকে আমরা কি বলতে পারি? আর্গুমেন্ট বলতে পারি। তাহলে আর্গুমেন্ট বলতে কি বোঝাবে বলো তো? আর্গুমেন্ট বলতে কোণকে বোঝাবে। আর যদি বলে মডুলাস বলতে কি বোঝাবে, তাহলে কি বলবো? মানকে বোঝাবে। আর এটাকে সরাসরি আমরা এইভাবে লিখতে পারি, এই ভেক্টরের মানকে এই যে এইভাবে লেখা হয়, এ অ্যাঙ্গেল থিটা দ্বারা লেখা হয়। অর্থাৎ এই ভেক্টরের মান দ্বারা, তখন এই ভেক্টর যখন অ্যাঙ্গেল থাকবে, তখন এটা বোঝাবে কি? তার মান। আর এটা কি? অ্যাঙ্গেল বা আর্গুমেন্ট। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমাকে যে একটু বলি, তাহলে এই যে ভেক্টরটা দেওয়া আছে, এটা কোন ফর্মে আছে? কার্তেশীয় ফর্মে আছে। তাহলে এটাকে যদি রেক্ট্যাঙ্গুলার প্রকাশ করতে বলে, তাহলে কীভাবে লিখবো? তাহলে লিখবো কি? এই ধরো এটা পি ইকুয়াল টু 1 যোগ J1, তাই না? হ্যাঁ, তাহলে এই যে রিয়েল অক্ষ আর ইমাজিনারি অক্ষ দ্বারা আমরা এইভাবে লিখবো এই ভেক্টরটাকে। এটা কি ফর্মে হলো? আমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্মে হলো। আর এটাকে যদি আমরা পোলার ফর্মে লিখতে চাই, তাহলে এই ভেক্টরের মান নিতে হবে। মান কত? এই যে √2 অ্যাঙ্গেল বা √2, এভাবে লিখবা যে √2 পি ইকুয়াল টু √2 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম আর এটা হচ্ছে আমাদের পোলার ফর্ম। তো এখন একটু লক্ষ্য করো বিষয়টা, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো। তাহলে এই ভেক্টরের, অর্থাৎ এই যে একটা ভেক্টর ধরো নিলাম হচ্ছে এ, এই ভেক্টরের কি? এটা হচ্ছে অনুভূমিক উপাংশ এক্স এ আর উলম্ব উপাংশ কত? ওয়াই এ। আচ্ছা, তাহলে এই ভেক্টরকে আমরা কীভাবে লিখতে পারি? এক্স এ যোগ, এই দেখো এক্স এ যোগ ওয়াই এ। এই ওয়াই এটাকে এভাবে যদি টান দিয়ে পাশে নিয়ে আসি, তাহলে দুটো সমান হচ্ছে, তাহলে এক্স এ যোগ এই পাশেটা কি আসবে? ওয়াই এ। তাহলে এক্স এর সাথে যখন আমরা ওয়াই এ যোগ করতেছি, তখন আমরা কী পাচ্ছি? এই ভেক্টরটা পাচ্ছি। এটা কোন ফর্মে আছে বলো তো? রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে। আচ্ছা, এটা বাস্তব আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, কারণ এটা হচ্ছে ইমাজিনারি অক্ষ, এটা হচ্ছে রিয়াল অক্ষ এক্স আর এটা হচ্ছে ইমাজিনারি অক্ষ ওয়াই। এটাকে জে দ্বারা লেখা হয়, জে ওয়াই দ্বারা।
এখন তাহলে এই ভেক্টরের মানটা কত হবে? চলো বলো তো দেখি আমাকে, যে এই যে বললাম যে এই ভেক্টর এক্স এ যোগ ওয়াই এ, এই ভেক্টরের মানটা কত হবে? আর মান বের করার জন্য কী করতে হয় তোমাকে তো একটু আগে বললাম, এই পোলার ফর্মে এটা যদি ওয়াই এ হয় পিথাগোরাস অ্যাপ্লাই করব। তাহলে এটা যদি কোণ হয়, কোণের বিপরীত বাহু কি লম্ব হয়, তার সাথে ভূমি হয়, তো লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে চলো একটু বের করে দেখাই। এই দেখো লম্ব স্কোয়ার কত? ওয়াই এ তারপর স্কোয়ার, ভূমি কত? এক্স এ তারপর স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ উপর স্কোয়ার, তাই না? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ তারপর স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা অতিভুজটা বের করতে চাই তাহলে কি করব? অতিভুজ সমান কত আসবে? রুট ওভার এক্স এ স্কোয়ার যোগ ওয়াই এ তারপর স্কোয়ার। তাহলে দেখো তো এই যে অতিভুজটা কি তার মান না? অতিভুজ কত আসতেছে? রুট ওভার, অর্থাৎ এই যে ভ্যালুটা, অর্থাৎ এই ভেক্টরের মানটা কত আসতেছে? এই ভেক্টরের মান রুট ওভার এক্স এর উপর স্কোয়ার যোগ ওয়াই এর উপর স্কোয়ার। তাহলে দেখো এই যে এই ভেক্টরের মান কীভাবে লেখা হয়, সেটা কত আসতেছে? রুট ওভার এক্স এ তারপর স্কোয়ার যোগ ওয়াই এ তারপর স্কোয়ার। আচ্ছা, অর্থাৎ এইভাবে তুমি মনে রাখবা যে কোনো একটা ভেক্টরের যদি মান বের করতে বলে তাহলে রিয়াল অক্ষের উপর স্কোয়ার যোগ ইমাজিনারি অক্ষের উপর স্কোয়ার, এটা শর্টকাট। দেখো এটা হচ্ছে রিয়াল অক্ষ না? রিয়াল অক্ষের যে ভ্যালুটা আছে, অর্থাৎ রিয়াল অক্ষ বরাবর যে উপাংশটা পাচ্ছি তার উপর স্কোয়ার যোগ ইমাজিনারি অক্ষ বরাবর যে উপাংশটা পাচ্ছি তার উপর স্কোয়ার। আবার বলি শোনো, তাহলে এই ভেক্টরের মান কীভাবে লিখবা? রিয়াল অক্ষ বরাবর যে উপাংশ পাচ্ছি তার উপর স্কোয়ার যোগ ইমাজিনারি যে অক্ষটা পাচ্ছি তার উপর স্কোয়ার। এখন এই ভেক্টরের আর্গুমেন্ট বের করতে হবে। আর্গুমেন্ট মানে কি বলতো? থিটা। থিটা আর্গুমেন্ট মানে হচ্ছে থিটা। তাহলে চলো একটু অ্যানালাইজ করে দেখায়। তাহলে ট্যান থিটার সমান কী লেখা যায় বলো তো? ট্যান থিটার সমান হচ্ছে লম্ব বাই ভূমি লেখা যায় না? লম্ব বাই ভূমি। তাহলে কোণের বিপরীত বাহু কি? লম্ব, তার সাথে কি থাকে? ভূমি। তাহলে লম্ব কত? ওয়াই এ আর ভূমি কত? এক্স এ। তাহলে এখান থেকে যদি আমরা থিটার ভ্যালুটা বের করতে চাই তাহলে থিটার সমান কি? ট্যান ইনভার্স আছে, মানে ট্যানটা বসে গেলে ট্যান ইনভার্স হয়ে যায়। তাহলে ট্যান ইনভার্স ওয়াই এ ডিভাইডেড বাই এক্স এ। আচ্ছা দেখো এটাই লিখেছি যে ট্যান ইনভার্স এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স এ, এভাবে মনে রাখবা। তাহলে থিটা ইকুয়াল টু কি? ট্যান ইনভার্স ওয়াইটা কি বলতো? ইমাজিনারি অক্ষ বরাবর যে উপাংশ, দেখো ওয়াই এ ইমাজিনারি অক্ষ, আর এক্স এটা কি? রিয়াল অক্ষ। তাহলে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ইমাজিনারি ডিভাইডেড বাই রিয়াল, এভাবে মনে রাখবা। ইমাজিনারি ডিভাইড বাই রিয়াল, আর এটা কি? রিয়ালের অক্ষরের উপর স্কোয়ার যোগ ইমাজিনারি অক্ষরের উপর স্কোয়ার তারপর রুট। এভাবে একটু শর্টকাটে মনে রাখার চেষ্টা করো, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সূত্র মুখস্থ করে কিন্তু থাকবে না মাথায়। তোমাকে ইমাজিনারি অক্ষ বরাবর উপাংশ ডিভাইড বাই রিয়াল অক্ষ বরাবর উপাংশ, এভাবে মনে রাখবা। আচ্ছা, আশা করি তোমাদের এইটুকু টপিক ক্লিয়ার। এখন তাহলে এই বিষয়টাকে দেখো, এটা এই জিনিসটাকে আমরা কীভাবে লিখতে পারি? এই যে এই জিনিসটা হচ্ছে কি আমাদের রেক্টেঙ্গুলার ফর্ম না? এক্স এ যোগ জে ওয়াই রেক্টেঙ্গুলার ফর্ম। এটাকে যখন আমরা মান দ্বারা লিখছি, দেখো রুট ওভার এক্সের উপর স্কোয়ার যোগ ওয়াই উপর স্কোয়ার, এটা হচ্ছে মান। আর এটা কি একটা অ্যাঙ্গেল না কোণ দ্বারা প্রকাশ করছি না? তাহলে এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার ফর্ম। এই পাশেরটা সমানের বাম পাশের রেক্টেঙ্গুলার ফর্ম, আর এই পাশেরটা কি? আমাদের পোলার ফর্ম। দেখো এই দেখো মান এবং কোণ, মান এবং আর্গুমেন্ট, অর্থাৎ মডুলাস এবং আর্গুমেন্ট দ্বারা প্রকাশ করছি। ট্যান ইনভার্স এদিকে থিটার ভ্যালু না? দেখো থিটার ভ্যালু। তার মানে এই যে রেক্টেঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে যাওয়া যায়, এই যে এইভাবে রেক্টেঙ্গুলার ফর্মে পাশে লিখলাম, এটাকে পোলার ফর্মে কনভার্ট করতে গেলে এই যে রুট ওভার এইভাবে করে নিয়ে আমরা পোলার ফর্মে চলে আসতে পারবো। আশা করি বিষয়গুলো একটু ভালোভাবে নোট করবা এবং প্র্যাকটিস করবা এবং ভিডিওটা বারবার দেখবা, তাহলে তোমার মাথায় এগুলো ঢুকে যাবে। এখন তাহলে দেখো এই এক্স এটা কী ছিল বরাবর? এক্স এটা কী ছিল আমাদের? এই অনুভূমিক অক্ষ বরাবর উপাংশ না? আর উপাংশ সুন্দর করে আমি তোমাদের প্রথম ভিডিওতে দেখে দিয়েছি, দেখলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যায়। তাহলে এই যে এটা ভেক্টর এ, এর উপাংশ কি? এক্স এ। তাহলে এই ভেক্টরের সাথে থিটা যার সাথে থাকে তার সাথে কী হয়? কস হয়। তাহলে এক্সের সমান কী আসবে? এ কস থিটা। আর উলম্ব উপাংশ কী আসবে? এটা ওয়াই এর সময় কি? এর সাথে কোণ নাই, তাহলে এ সাইন থিটা। আচ্ছা, এগুলো তো তুমি আশা করি ভিডিওটা সিকোয়েন্স যদি বজায় রাখো তাহলে তো এগুলো সুন্দর করে বুঝতে পারবা। তো ভিডিওর সিকোয়েন্স ব্রেক করা যাবে না, সুন্দর করে প্রথম থেকে বেসিক ধরে ধরে আমি শেখাচ্ছি, তাহলে যাতে করে তোমার সাবজেক্টটা একদম টপিকগুলো ক্লিয়ার হয়ে যায়। তো ভিডিও মিস করা যাবে না, প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্স অনুযায়ী তোমাকে দেখতে হবে। একদিনে না হলেও তুমি দিনে দিনে অল্প 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 করে দেখো, কোনো অসুবিধা নেই। বাট সিকোয়েন্স হারা ফেললে দেখাচ্ছে অনেক কিছু মাথাতে ঢুকবে না। তার মানে এখন দেখো এই যে এ অ্যাঙ্গেল থিটা, এটা কি ছিল আমাদের? পোলার ফর্ম। এটাকে যখন আমরা রেক্টেঙ্গুলার ফর্মে লিখতে যাব, এক্স এ যোগ জে ওয়াই আকারে লিখতে পারবো। এতক্ষণ যাবত তো সুন্দর করে তোমাদের সাথে এমনি আলোচনা করতেছি। এখন যদি আমরা বা দিয়ে এই পাশে এ অ্যাঙ্গেল থিটা এভাবে রাখলাম, এক্স একে কী লেখা যায়? এর উপাংশ দিয়ে যদি লেখা যায় তাহলে এক্স এর সময় কী লেখা যায়? এ কস থিটা, অর্থাৎ এ ভেক্টর, তার সাথে কস থিটা দিয়ে দিলে আমরা কী চাচ্ছি? এক্স এর উপাংশটা পাচ্ছি যোগ জে এ সাইন থিটা, অর্থাৎ ওয়াই এর উপাংশটা পাচ্ছি। এখন এই দেখো এ কস থিটা যোগ জে সাইন থিটা যেটা আছে না, এটাকে ম্যাথমেটিক্সের ভাষায় এইভাবে লেখা যায়, এ ই টু দি পাওয়ার জে থিটা। একটু মুখস্থ রাখবা। তাহলে আমরা কি বললাম? যে এ ই টু দি পাওয়ার জে থিটা, এটার সমান আমরা লিখতে পারবো কি? এ কস থিটা যোগ জে এ সাইন থিটা। এটা একটা সূত্র।
যে এইভাবে যদি কোনো ফর্মে থাকে সেটাকে আমরা এ ই টু দি পাওয়ার জে থিটার আকারে লিখতে পারি। এটা কি হলো এক্সপোনেনশিয়াল ফর্ম বলা হয় এটাকে। এক্সপোনেনশিয়াল, এই যে শুরুর ভিডিওতে তোমার বলেছিলাম না, রেক্ট্যাঙ্গুলার ফর্ম, পোলার ফর্ম, এক্সপোনেনশিয়াল ফর্ম, ট্রিগোনোমেট্রিক ফর্ম, এটা হচ্ছে সেই এক্সপোনেনশিয়াল ফর্ম। অর্থাৎ এইভাবে আমরা একটা পোলার ফর্ম থেকে এক্সপোনেনশিয়াল ফর্মে আসতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এ টু দি পাওয়ার জে থিটা সমান এ কস থিটা যোগ যে এ সাইন থিটা, এভাবে লিখতে পারবো। অর্থাৎ রেক্টেঙ্গুলার ফর্ম থেকে আমরা কিসে আসছি, পোলার ফর্মে আসছি। দেখো এই যে এখানে কী ছিল, রেক্টেঙ্গুলার ফর্ম ছিল না, সেখান থেকে আমরা এই স্টেপে আসছি, তারপরে এই স্টেপে আমাদের এক্সপোনেনশিয়াল ফর্মে চলে আসছি। জাস্ট ঠান্ডা মাথায় তুমি খাতা কলম নিয়ে প্র্যাকটিস করে দেখো, তো মিলে যাবে। তাহলে এভাবে কিন্তু কনভার্সনগুলো করতে হয়, এবং এইভাবে প্রত্যেকটা যতগুলো টপিক আলোচনা করলাম খুবই 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 ইম্পর্টেন্ট টপিক এগুলো কিন্তু ম্যাথ করার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এগুলো বুঝতে পারলে ম্যাথ কিন্তু ইজি হয়ে যাবে, একদম পানির মতো সহজ।